সিঙ্গুরে নার্সিং হোমে এক নার্সের রহস্য মৃত্যু, আর তাই নিয়ে কলকাতা মেডিকেল কলেজে তুলকালাম। বাম এবং বিজেপি সমর্থকরা তুলকালাম পরিস্থিতি সৃষ্টি করেছে কলকাতা মেডিকেল কলেজে, কারণ পরিবারের দাবি কোনো রকম রাজ্য সরকারি হাসপাতালে যেন ময়নাতদন্ত না হয়, কেন্দ্রীয় সরকারি হাসপাতালেই ময়নাতদন্ত করতে হবে, হয় কল্যাণী এইমস না হলে কমান্ড হসপিটাল। নমস্কার, গুড ইভিনিং এন্ড জয় হিন্দ। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন হাল্লা বল। এক বছর আগে পিছিয়ে যান, 14 তারিখ রাত, স্বাধীনতা দিবসের ঠিক প্রাককালে আরজিকর চত্বর। ঠিক এমনই একটি রহস্য মৃত্যু নিয়ে আরজিকর চত্বরে ধুন্ধুমার বেঁধে গিয়েছিল। এক বছর পর স্থান পাল্টালো, কাল পাল্টালো, চরিত্রগুলো পাল্টালো না। সেই ডিসি ইন্দিরা দেবী, সেই কলকাতার কোনো এক রাজ্য সরকারি হাসপাতাল এবং সেই হাসপাতালে কর্মরত, রাজ্যের এক হাসপাতালে কর্মরত এক নার্সের রহস্য মৃত্যু। যদিও এই নার্স সিঙ্গুরের এক নার্সিং হোমে কর্মরত ছিলেন, তাই নিয়ে ধুন্ধুমার। ছবি দেখাবো আজ, যে ছবি সরাসরি সিএনএর পর্দায় দেখছি। এই ছবি পুরনো ছবি, এই ছবি যেদিন ঘটনা ঘটে সেদিনের, আর আজকে কিছুক্ষণ আগের ছবি দেখাবো আপনাদের। মেডিকেল কলেজে ধুন্ধুমার পরিস্থিতি। মেডিকেল কলেজে ময়না তদন্ত কোথায় করা হবে তাই নিয়ে ধুন্ধুমার। বামেরা, ভারতীয় জনতা পার্টির সমর্থকরা, তারা যেটা করলেন সেটা কি মৃতদেহ নিয়ে রাজনীতি, নাকি সেটা সময়ের ডিমান্ড? কেন কলকাতা মেডিকেলে ময়নাতদন্তে নারাজ মৃতের পরিবার? বাম বিজেপির বিক্ষোভে এত মারামারি কেন? এই সমস্ত প্রশ্ন এক এক করে উঠছে। ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়ের ছবি দেখাচ্ছি। সেই ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় আজকে কি বললেন শোনাবো। এই মুহূর্তে যে ছবি দেখছেন সেই ছবি ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়ের পরিবারের সঙ্গে কথা বলার ছবি। সিঙ্গুরে মৃত নার্সের ময়নাতদন্ত এবং সেই ময়নাতদন্ত ঘিরেই তুলকালাম। জোর করে কলকাতা মেডিকেল কলেজে এই দেহ পাঠানো হয়েছে, এমনটাই মৃতার পরিবারের অভিযোগ। ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় তিনি কি বললেন আজকে একেবারে কিছুক্ষণ আগে, ঠিক 6টার সময় শোনাবো। আচ্ছা, আপনারা জানেন যে এখানে আজকে কলকাতা পুলিশ মর্গে শ্রীরামপুর থেকে একটা বডি আর কি রেফার হয়েছিল এখানে। যখন এখানে আসে, তারপরে আমাদের অ্যাজ পার ল যেরকম প্রসেস থাকে সেই প্রসেসগুলো আমরা স্টার্ট করেছিলাম, কিন্তু সাবসিকুয়েন্টলি যারা ডিসিজডে যারা মা বাবা আছেন তারা বলেছেন যে ওনারা পিএমটা সম্ভবত অন্য জায়গায় করাতে চাইছেন। তো অ্যাজ পার দেয়ার উইশ ওনারা সেটা আমাদেরকে বলেছেন, সেটা আমরা কনসার্ন কোর্টের সাথে কালকে মুভ করব এবং কনসার্ন ম্যাজিস্ট্রেট। বেশ, আজ আমাদের সঙ্গে যারা আছেন আসুন এক এক করে আলাপ করে নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর আজিজুল বিশ্বাস, আজ তৃণমূল কংগ্রেসের হয়ে গলা ফাটাবেন, সিম্পাথাইজার তৃণমূল কংগ্রেসের। তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, শুভাশিস ভট্টাচার্য রয়েছেন কংগ্রেসের মুখপাত্র, এবং মহানন্দ কাঞ্জিলার রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন ভার্চুয়ালি। আমি শুরু করব আজিজুলদা, আপনাকে দিয়েই শুরু করি। আজিজুলদা, আজ থেকে ঠিক এক বছর আগে 2024 14ই আগস্টের রাত এমনই এক রহস্য মৃত্যু, আর তাই ঘিরে তুলকালাম হয়েছিল গোটা রাজ্যে। বছর ফিরতে না ফিরতে আরেক নার্সের রহস্য মৃত্যু, এবং শুধু তাই নয়, আবার তুলকালাম। আবার সেখানে সেই বাম এবং বিজেপির জোট সমর্থকরা, তারাই এই তুলকালাম করছে। আপনারা সামলাতে পারবেন তো? এখানে সামলানোর প্রশ্ন নেই। আসলে কেন সামলাতে যাবে? দুর্ঘটনা সবসময় দুর্ভাগ্যজনক হয়। এখন কেন হয়েছে নিশ্চয়ই তদন্ত করার একটা প্রক্রিয়া আছে, প্রশাসন সেটা দেখবে এবং স্বাস্থ্য বিভাগও দেখবে। এইটা আমার ব্যক্তিগতভাবে বলার কিছু নেই। তাহলে ময়নাতদন্তটা এর আগে হলো না কেন? না, এটা আমি একদম বিষয়টা সিঙ্গুরেই তো ওটার হওয়ার কথা ছিল। আমি যতদূর দেখতে পাচ্ছি আমাদের রিপোর্টারদের দেওয়া তথ্য, বিফোর ইউ সে দ্যাট অল অফ দিস ইজ রবিশ, ফ্যাক্টস, হার্ড ফ্যাক্টস বলছি আপনাকে। সিঙ্গুরে হওয়ার কথা ছিল, হলো না। কেন হলো না কেউ জানে না। তারপর মৃতার পরিবারের বক্তব্য যে না, আমরা রাজ্য সরকারের কোনো হাসপাতালে ময়নাতদন্ত চাই না, কেন্দ্রীয় সরকারি হাসপাতালে হোক, কমান্ডে হোক, কিংবা কল্যাণী এইমসে হোক। এই যে রাজ্য সরকারের হাসপাতাল কিংবা বিচার প্রক্রিয়ার উপর কোনো রকম আস্থা আমজনতা রাখতে পারছে না, এর দায় তো আপনাদের।
এই যে কথাটা বলা হচ্ছে না, রাজ্য সরকারের উপর ভরসা করা যাচ্ছে না, এইটা একদম মানে পুরোপুরি মিথ্যা কথা। আর যদি তুমি কেন্দ্রীয় তদন্ত কথা বলো, তাহলে তো আরজি করের ঘটনার প্রেক্ষিতেই যদি বলতে হয়, কয়েকদিন বাদে বাকিটা তদন্ত কে করেছে? সিবিআই, এবং এখনও করছে। সিবিআই এখনও কেস আগের দিনই আলোচনা হচ্ছিল, তাহলে কার উপর ভরসা করবে? এখন প্রশ্ন হচ্ছে যে দেখো, প্রথম আরজি করের যে ঘটনা ঘটেছিল, পুলিশই কিন্তু সফল হয়েছিল, মানে অপরাধী যে তাকে ধরতে, কিন্তু প্রথম অপরাধী ঘটনা। এবার তার মধ্যে ষড়যন্ত্র তত্ত্ব কি ছিল না ছিল, রাজনৈতিক রুটি শেখার কাজ কিভাবে হয়েছে, সেটা তো গোটা বছর ধরে আমরা দেখি। আজিজুল দা, আমি যদি খুব ভুল না করি, এই যে ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়কে আজকে দেখালাম, একটু আগে বাইট দিলেন, বলছেন পরিবার যা করবে তাই হবে, কোর্টে যাব, বক্তব্য নেব। এই ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় 1 বছর আগে একটি প্রেস কনফারেন্স করেছিলেন, যেখানে থ্রেট কালচারে অভিযুক্ত ডাক্তারদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টস, ফোরেন্সিক এক্সপার্ট বলে চালাবার চেষ্টা করেছিলেন, মনে আছে? তারপর আপনি বলছেন যে তদন্ত প্রক্রিয়া, প্রশাসনিক প্রক্রিয়ার উপর আস্থা রাখতে। কেন তরুণ জ্যোতি তিওয়ারি আস্থা রাখবে কার উপর? একটা পুরনো কথা আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আসলে আবার কি, বাংলার মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করতে পারছে না। স্বঘোষিত বাংলার মেয়েকে বাংলার সাধারণ মেয়ের বাবা মারা ভরসা করতে পারছে না। কেন বলছি? আরজিকর ইস্যুটা উঠলো, ওঠা উচিত। আরজিকর ইস্যু যদি তুমি অর্ডারটাই দেখো, সিঙ্গেল বেঞ্চের মানে ট্রায়াল কোর্টের, সেখানে দেখবে মিক্সড ডিএনএর কথা আছে। মিক্সড ডিএনএ এবং যে জায়গাগুলোই আছে সেখানে ডিএনএ উড়ে গেছে, জুড়ে বসতে পারে না। এবার মিক্সড ডিএনএ, আমি অবভিয়াসলি টিভিতে বলছি না এখন জায়গাগুলো, এই মিক্সড ডিএনএর রিজনিং কী দেওয়া হয়েছিল? ডাইসেকশন টেবিল, যেখানে বডিটা কাটাছেড়া করা হয়েছিল, সেই ডাইসেকশন টেবিল নাকি স্টেরিলাইজ ছিল না, অ্যাপ্রন স্টেরিলাইজ ছিল না, ছুরি কাঁচি যেগুলো দিয়ে করা হলো সেটা স্টেরিলাইজ ছিল না। পিএমটা টেস্ট পোস্টমর্টমটা হয়েছিল সন্ধ্যাবেলা, প্রসিডিওর ফলো না করে, এবং সন্দীপ ঘোষকে বলতে শোনা গেছিলো, ওখানকার লোকজন অভিযোগ করেছিল, যদি এখন পোস্টমর্টম না হয় তাহলে রক্তগঙ্গা বইবে। তোমার মনে হয় এত কিছুর পর কোনো সাধারণ মানুষ ভরসা করতে পারে? রাজ্য সরকার ইনভেস্টিগেশনের কথা হচ্ছিল, একটা বডি কতটা ইম্পর্টেন্ট বলে না, আমরা দেখো ল যারা প্র্যাকটিস করি বা সাধারণ ধারণা থাকে ক্রিমিনাল অ্যাসপেক্ট নিয়ে, তারা বলি বডি কথা বলে। এবার এখানেই আমার একটা প্রশ্ন, বিকজ ইউ মেনশন দিস, বডি কতটা ইম্পর্টেন্ট, এই বডিটাও ইম্পর্টেন্ট হয়ে গেল? হ্যাঁ, এবার তোমার মানে আমি অন্য তোমার অ্যাসপেক্ট আমি পরিষ্কার বুঝতে পেরেছি ইলমাস, একদম রাজনীতি। আমার মনে আছে, আমাদের বয়স কম ছিল, তোমারও বয়স, তুমি মোটামুটি সেম বয়সী, তাও মনে আছে পরিষ্কার যে গান্ধী মূর্তি পাদদেশ কলকাতার বুকে, ওটা শ্মশান ঘাটে রূপান্তরিত হয়ে গেছিলো কিনা মাঝখানে সন্দেহ হয়েছিল আমাদের। প্রত্যেক দিন একটা করে বডি নিয়ে আসা হতো ওখানে, মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী নিয়ে আসতেন। এটা কোয়াইট নর্মাল নাকি? এটা একটা ম্যাটার অফ জাস্টিস, নট ম্যাটার অফ পলিটিক্স। একজনের বাবা, তার মেয়ে মারা গেছে, সে চাইছে তার মেয়ের পোস্টমর্টম একটা নিরপেক্ষ জায়গায় হোক, রাজ্য সরকার এখানে না হোক, কারণ সে আরজিকর ইস্যুটা জানে, সে জানে কীভাবে বস্টাপ করা হয়েছিল, কীভাবে সব কিছু লুকানো হয়েছিল। আর তুমি বডি পলিটিক্সের কথা বলছো, তো আমি তো আবার বলছি, গান্ধী মূর্তি ছিল, ওটা না শ্মশান ছিল, মানুষ ভুলে গেছিলো। আর এখানে ওই রাজনীতিটা আসছে না, একটা বাবার লড়াই, তার পাশে মানুষ দাঁড়াচ্ছে। ঠিক, আমি ফিরবো তোমার কাছে। সুভাষিস দা আছেন, সুভাষিস ভট্টাচার্য, কংগ্রেসের মুখপাত্র। সুভাষিস দা, রাজ্য সরকারের মানে যে প্রসিজিওর, তার উপর আস্থা রাখা যাচ্ছে না, তরুণ জ্যোতি বলছে তার উপর মাম জনতা আস্থা রাখতে পারছে না। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি সিবিআই এর উপর আস্থা রাখবে? সিবিআই এর উপর মানুষ তো গত 1 বছর ধরে আস্থা রেখেছিল। কেন্দ্রীয় সরকারের তদন্ত এবং পোস্টমর্টম নিয়ে আমাদের কথা আছে, রাজ্য সরকারেরও কথা আছে। এইটার কেন বলছি, হাওড়ার আনিস খানের কথা মনে থাকবে ইলমাস, সিভিক পুলিশরা বাড়িতে যাওয়ার পর হঠাৎ করে দোতলা থেকে আনিস খান পড়ে যান, ধাক্কা দিয়েছিল। যেভাবে রাজ্য সরকার গল্পটা বলেছিল, আমি পোস্টমর্টমে আসছি, আমি অন্য জায়গায় যাচ্ছি না, তখন বলা হয়েছিল যে পোস্টমর্টম হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে, পোস্টমর্টমে আত্মহত্যাই, মানে ওই ঝাঁপ দিয়েছে। তারপরে সেকেন্ড টাইম তোলা হওয়ার পর অন্য রেজাল্ট এসছে। তো পোস্টমর্টমে রাজ্য সরকার এখানে ম্যানিপুলেট করে, পোস্টমর্টমে ম্যানিপুলেট করে। কিন্তু সমস্যাটা যেটা হয়েছে, তারপরে কেন রাজ্য সরকারের কোথাও কোনো পোস্টমর্টম রাজ্য সরকারি জায়গায় হবে, যেখানে রাজ্য সরকারের নেতৃত্বে মানে বলতে পারে, এই ফোর্স করতে পারে যে যেটা বলছি সেটা লিখুন। আমি আসবো আপনার কাছেই। তার একটা সরাসরি অর্থ বেরোয়, তা হলো রাজ্যের যে মেশিনারি, ইনফ্রাস্ট্রাকচার, প্রসিডিউরাল ইনফ্রাস্ট্রাকচার, তার উপর আমজনতা আস্থা হারাচ্ছে। আস্থা তো হারাবেই, কারণ তাহলে কেন্দ্রের উপর যখন দিচ্ছি, ধরুন কেন্দ্রের উপর আস্থা রাখছি,
সেই আস্থাতেও তো আমি খুব বলি, একটা সেই জন্যই তো কেন্দ্রীয় বলছি, আমি- তদন্তকারী এজেন্সি আমি বলে নেই, আসতে পারছে না। আমি বলে নেই, তাহলে বুঝবে ব্যাপারটা। আমি একটু বলে নেই, আমি একটু বলে, প্লিজ 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 আমি দেবো, দেবো ইন্ডিয়া জোটে তো আপনারা একসঙ্গে জোট সঙ্গে, আজ একটু কংগ্রেস বলুক। বিক্ষিপ্ত ঘটনা দিয়ে সরকারের উপর আস্থা হারাচ্ছে, এই কথাটা সাধারণীকরণ করা যায় কি? আমার এটাই প্রশ্ন। আমি একটু বলে নেই এক এক করে একাধিক বিক্ষিপ্ত ঘটনা কিন্তু একটা চেইন অফ সিকোয়েন্সিয়াল ইভেন্টস হয়। আমি কেন বলছি একটা জিনিস, মানে কেন্দ্রের এবং রাজ্যের যে তদন্ত প্রক্রিয়া, তার মধ্যে রাজনীতিকরণ হয়, এটা আমার স্পষ্ট হয়েছে। আমি একটা ঘটনা উল্লেখ করি, কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতিতে জড়িত কিনা সেটা যখন তার গলা কিনা, ফোনালাপে তার গলার আওয়াজ কিনা, সেটা যখন গুরগাঁওয়ে গেল ফরেন ল্যাবরেটরিতে, তখন সেখান থেকে বলা হলো হ্যাঁ এটা কালীঘাটের কাকুরই গলা। তারপরে সিবিআই চেপে গেল, সিবিআই মুভ করলো। রমেশ মালিকের নারদার মামলা এক মিনিট প্লিজ সুপ্রিম কোর্টে প্লিজ stay প্লিজ হয়ে পড়ে আছে। হোয়াট না আমি এটা বলে নেই। তারপরে আমি দেখলাম যে নারদা কেসে ওখানে গুরগাঁওতে গেল, ঠিক, আপনি যা যা বলছেন সবই ঠিক। ওখান থেকে বেরোলো যে না, হয়তো আপনার এই বক্তব্যের সূত্র ধরেই আজ অধীর রঞ্জন চৌধুরীর একটি বক্তব্য শোনাবো। অধীর রঞ্জন চৌধুরী বলছে সবটাই সেটিং, সবটাই দিদি এবং মোদির সেটিং। এই সেটিং তথ্য কিন্তু এই প্রথম আমরা শুনছি এমন নয়, এই সেটিং তথ্য আমরা এর আগে একাধিকবার একাধিক কংগ্রেসের মুখপাত্রদের কাছ থেকে, শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এই কথাটা শুনেছি। যাহাই হচ্ছে বাংলায় তাহাই নাকি সেটিং, দাদা এবং দিদির সেটিং। দেখুন, মুখ্যমন্ত্রী সব থেকে বড় বিজেপির দালাল। আজ পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীর ভাবনায়, চিন্তায়, ভাষায় এদিক ওদিক মনে হতে পারে, আসলে সব ভাষার সমান ভাষা। ব্লককে ভাঙলো কে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চেয়েছিল কে? প্রধানমন্ত্রী মোদী। কেন? ইন্ডিয়া ব্লক থাকলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিপদ হতো ক্ষমতায় আসা। অনেক বড় বড় ভাষণ হলো, দেখে নিবে, নির্বাচন কমিশনকে ঢুকতে দিবে না, খোকাবাবু বলছে ঘিরে নিবে 1 লক্ষ লোক দিয়ে। তো কোথায় বাহাদুরি? সব কোথায় গেল বাহাদুরি? দিন আন্দোলন হচ্ছে, কালকেও আমরা আন্দোলন করেছি সারা দেশ জুড়ে, রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশ জুড়ে কালকে আন্দোলন হয়েছে, আবার হবে 18 তারিখ থেকে। রাহুল গান্ধী নিজে 17 তারিখ থেকে পদযাত্রা শুরু করেছেন বিহারের সাসারাম থেকে। ফাঁকা বাতেলা করে না, এই আমি দেখে নিব, আবার মনোজ পত্রিকে পাঠিয়ে বলছে ঠিক আছে দেখছি। সব মানুষকে বিভ্রান্ত করার অস্ত্র। আমি আবার বলছি, মোদি আর দিদির এই মল্ল যুদ্ধে যারা বাংলার মানুষ না ফেঁসে যান, এটা নিশ্চয়ই বলবো। অধীরবাবু এই গোটা বক্তব্যই রেখেছিলেন নরেন্দ্র মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার অনুপ্রবেশ নিয়ে বক্তব্য এবং এই এসআইআর নিয়ে চলতে থাকা বিতর্কের আবহেই। কিন্তু কোথাও সুভাষিসদা যে কথাটা বললেন তার সঙ্গে এটা একেবারে খাপে খাপ বসে যাচ্ছে। সেটিং ঘটনার জন্য একটা না ঘটনা, এরকম প্রচুর ঘটনা দেখা গেছে যে ধনকরকে নিয়ে বসে কোথায় মিটিং হবে, কে উপরাষ্ট্রপতি করার জন্য তৃণমূল, কংগ্রেস, ধনকর একসাথে বসছেন। এবার ঘটনা যেটা, এবং সেন্ট্রাল লিডার, আমি ওখানে যাচ্ছি না, আজকে প্রসঙ্গে থাকি, সেটা হলো যে নারদা কেসে মানে গেল গুরগাঁওতে, সেখানেও বলে দিল হ্যাঁ একদম যারা ঘুষ নিচ্ছে দেখা গেছে শুভেন্দু থেকে আরম্ভ করে, সৌগত থেকে আরম্ভ করে প্রত্যেকে এরা ঘুষ নিয়েছে, তারপরে সিবিআই চেপে গেছে। আমরা ফিরবো, কিন্তু একবার মহানন্দাদির কাছেও যাব। মহানন্দাদি 17টা বছর এই হট সিটে বসে একাধিক আলোচনা শুনলাম, নেতাদের কথা অনেক শুনেছি, মুখপাত্রদের কথা অনেক শুনেছি, কিন্তু আজকে আমার একটাই প্রশ্ন, এই সেটিং থাক কি সেটিং না থাক, এই আস্থা থাক কি না থাক, আম জনতা কি পাচ্ছে? এই যে কোনো একটা ঘটনা, যেটাকে আজিজুলদা বলছেন বিক্ষিপ্ত ঘটনা, আজকে আজিজুলদা অবশ্য শাসক দলের হয়ে গলা চড়াচ্ছেন, অধ্যাপক আজিজুল বিশ্বাস, সেখানে আমার প্রশ্নটা হচ্ছে আমজনতা কী পাচ্ছে, কিংবা আমজনতার সেন্টিমেন্টটা কোন দিকে যাচ্ছে? 15 বছর একটা সরকার এখানে ক্ষমতায় রয়েছে, সেই 15 বছরে তাহলে কি অ্যান্টি ইনকামবেন্সি কিংবা অ্যান্টি স্টেট সেন্টিমেন্ট সেটা হাই, নাকি সত্যি এই রাজ্যে 15 বছরে কিছু হয়নি, নরেন্দ্র মোদী সত্যি এই রাজ্যে আশার আলো দেখাতে পাচ্ছেন, কিংবা দুটোই জুমলা, কোনটা? আমার তোমাকে একটা কথা জিজ্ঞেস করার, তুমি কি আজকে তোমার পরিপ্রেক্ষিতে প্রশ্নটা করছো, মানে যে নার্স পোস্টমর্টম? আমি গত 365 দিনের পরিপ্রেক্ষিতে করছি দিদি, আরজিকর থেকে শুরু করছি, আজকে এসে শেষ করছি। আমার যেটা প্রথম বক্তব্য সেটা হচ্ছে যে আমাদের তথ্য ভিত্তিক আলোচনা করা। প্রথম কথা বলি যে 2022-এর যে এনসিআরবি রিপোর্ট,
তাতে ওয়েস্ট বেঙ্গলের স্থান রয়েছে 10 নম্বর, এবং 19টা বড় শহরের মধ্যে কলকাতা হচ্ছে সেটেস্ট সিটি। এটা এনসিআর, এটা আমাদের নতুন করে কিছু। কিন্তু সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটছে এটা নিশ্চয়ই অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং আমি মনে করি ৭৯তম স্বাধীনতা দিবসে আজকে আমরা এই আলোচনা করছি। ভারতবর্ষ স্বাধীন হয়েছে, মেয়েরা কিন্তু এখনো পরাধীন। তার কারণ তারা যদি কর্মক্ষেত্রে, গৃহে, রাস্তায় ঘাটে সুরক্ষিত না মনে করেন যে, তাহলে তাদের সাথে হবে। এবং সারা ভারতবর্ষে জুড়ে কিন্তু মেয়েদের ওপর অত্যাচার, ধর্ষণ বেড়ে যাচ্ছে। শুধু উড়িষ্যাতে এই 10 দিনে 5টা রেপ কেস নোটেড হচ্ছে। কত নোটেড হচ্ছে না, রেকর্ডেড হচ্ছে, তার থেকে আছে। এখন সমাজ প্রবলেমটা যেটা হচ্ছে যে এই জিনিসটা দূর করতে গেলে যেটা প্রয়োজন, সেটা শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন নয়, একেবারে 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 শুধুমাত্রই রাজনীতি দিয়ে এই সমস্যার সমাধান হবে না। শুধুমাত্রই কোনো একটা ঘটনা ঘটলো, হাতে পতাকা নিয়ে রাস্তায় নেমে গেলাম, 2টো ব্যারিকেড ভেঙে ফেললাম, 3টে ব্যারিকেড টপকে ফেললাম, এতে হয়তো এই সমস্যার সমাধান হবে না। হ্যাঁ প্লিজ। সেটা হচ্ছে যে, হ্যাঁ এটা হচ্ছে যে এখানে সব থেকে বড় কথা হচ্ছে যে অন্যায় করা মানুষ বা দুর্বৃত্তকারী পৃথিবীর শুরু থেকে রয়েছে সমাজে। এটা কোনো ব্যতিক্রমী ঘটনা। ঘটনা কোনটা যে যেখানে শাসক হিসেবে রয়েছে তারা কিভাবে জিনিস করছে। আমি একটা ছোট্ট উদাহরণ দেব যে কিছুদিন আগেই আমরা দেখতে পাচ্ছি যে দেবগৌড়া, যে একটি ন্যাশনাল লেভেলের লিডার, তার নাতির একটা ঘটনা সামনে এসেছে। তার নামই আমি উচ্চারণ করতে চাইছি। সে এত জঘন্য একজন ব্যক্তি যে সে প্রায় 100 জন মহিলাকে নানাভাবে নিগৃহীত করে পালিয়ে গেছে জার্মানি। কিন্তু দ্য পয়েন্ট টু বি নোটেড, দেবগৌড়া কিন্তু তার পাশে দাঁড়াননি এবং তাকে প্রধানমন্ত্রী দাঁড়িয়েছিলেন, ভোট চেয়েছেন তার হয়ে, এবং পুলিশের হাতে তাকে তুলে দিয়েছে। অর্থাৎ এইটা হচ্ছে শাসকের কাজ, নিরপেক্ষভাবে পুলিশকে কাজ করতে দিতে হবে, দাঁড়ানো যাবে না। ছোট্ট আছে সুভাষিস দা যে কথাটা বলছে এটারও কিন্তু একটা পয়েন্ট আছে। মহানন্দাদি, সুভাষিস দা যেটা বলছেন তারও কিন্তু একটা পয়েন্ট আছে। আমি তোমায় বলি, মনে করাচ্ছি, সেটা হলো এই প্রজ্জ্বল রেভান্নার জন্য প্রধানমন্ত্রী গিয়ে ভোট চেয়েছিলেন লোকসভা নির্বাচনে, ওকে জেতানোর জন্য বলেছিলেন, অ্যাপিল করেছিলেন। এবার বিজেপি বলে ওটা ওদের ক্যান্ডিডেট না। 3টে পয়েন্ট বলা আছে। প্রধানমন্ত্রী একটা পয়েন্ট আমরা ব্রেকে যাব, একটা পয়েন্ট আমি ব্রেকে যাব। ফার্স্ট থিং হচ্ছে, আমার তো আজও সেই শকুন্তলা দেবীর কথা মনে পড়ে। তাতাদার কি মনে আছে শকুন্তলা দেবী? আমি জানি প্রজ্জ্বল রেভান্নাকে গার্ড করতে গেলে পরে এবার সমস্যাটা হলো কঙ্কাল সবার কাপড়ে রয়েছে, সবার দেরাজে একটা করে কঙ্কাল রয়েছে। যদি এখন দেরাজ ঘাটতে যাই, ইতিহাসের দেরাজ ঘাটতে যাই, কংগ্রেসের দেরাজ থেকেও কঙ্কাল বেরোবে, তৃণমূলের ওখান থেকেও বেরোবে, বিজেপির ওখান থেকেও বেরোবে, বামেদের ওখান থেকেও বেরোবে। তাই এই কঙ্কাল ঘাটাঘাটি আমরা যাবো না। ৭৯তম স্বাধীনতা দিবসে আজকে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে ভারতের যে যুব সমাজ, যুব শক্তি, তাদের জীবিকা কেড়ে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। এটা সুপরিকল্পিত একটি ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র আস্তে আস্তে করা হচ্ছে। এই নিয়ে নিশ্চয়ই আমাদের কিছু টিকা টিপ্পণী রয়েছে, কিন্তু তার আগে দি অনারেবল প্রাইম মিনিস্টার দেখুন। देश के सामने एक चिंता, एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूं। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। ये देश सहन नहीं करेगा। অর্থাৎ এই অনুপ্রবেশকারীদের ষড়যন্ত্র করে ঢোকানো হচ্ছে, আস্তে আস্তে এর বীজ বপন করা হচ্ছে।
এরাই নাকি ভারতের যুব সমাজের চাকরি জীবিকা সব খেয়ে নিয়ে চলে যাচ্ছে। এরপর অবশ্যই কুণাল ঘোষের কিছু বক্তব্য রয়েছে। কুণাল ঘোষ কি বলছেন শুনুন। কোনো ভোটার, বৈধ কোনো নাগরিক তাদের যেন হয়রান করা না হয়। সেন্ট্রাল এজেন্সি বা সেন্ট্রাল ফোর্সগুলো তারা যদি সীমান্তেই আটকে দেয়, আগে সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটার বিএসএফ এর দায়িত্ব ছিল, এখন সীমান্ত রেখা থেকে আইন সংশোধন করে 50 কিলোমিটার আপনারা দায়িত্বে এনেছেন। তো এই 50 কিলোমিটার আপনারা যে দায়িত্বে এনেছেন, তো আপনারা অনুপ্রবেশটা রুখে দিন না। তারপরে এইসব এসআইআর অমুক তমুক এত কথা আসছে কি করে? তারা সীমান্ত পাহারা দিতে ব্যর্থ। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেশভাগের পর যারা এক কাপড়ে এখানে চলে এসেছিল, প্রাণের ঝুঁকি নিয়ে যারা এদেশে আশ্রয় খুঁজেছিল, তাদের জন্য বকলমে এসআইআর দেখে এনআরসি করছে কেন্দ্র। দেখুন, বাংলাদেশ থেকে যারা এক কাপড়ে চলে এসেছিল, দেশ বিভাগের পর যারা বৈধ নাগরিক, তারা তো এক কাপড়ে চলে এসেছিল, প্রাণের ঝুঁকি নিয়ে। আনতে পেরেছে কিছু? কোথায় পাবে? এইগুলো বোঝবার ক্ষমতা নেই। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে। আর শুভেন্দু অধিকারী এত কিছুর পর বলছেন দারুণ উদ্যোগ প্রধানমন্ত্রী, অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়ানে এর থেকে ভালো উদ্যোগ হয় না। দেখুন, দারুণ উদ্যোগ নিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না ভারত, এর থেকে ভালো কিছু হতে পারে না। দেশই করে আমাদের বোনেদের বাচ্চাদেরকে লাভ জিহাদের নামে তুলে নিয়ে চলে যাচ্ছে, আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে, যার জমি দখল হয়ে গেছে করে সব বাংলাদেশ থেকে এসে দখল করে নিয়ে ফিশারি চালাচ্ছে। এখানে আমাদের দেশে গরিব নেই, দেশের লোকরা জমির পাট্টা পেতে পারে না, তারা ফিশারি লিজ পেতে পারে না। 40 কিলোমিটার মেড়া দেননি, যা খুশি হবে যে খুশি আসবে ঢুকবে, এটা হয়নি কি কখনো? 140 কোটি জনসংখ্যা হয়ে গেছে। সবাই সবারটা বুঝে নিচ্ছে, সবাই সবার পলিটিক্যাল ন্যারেটিভ সেট করে নিচ্ছে, কিন্তু আমার আপনার কথা কে বলছে বলুন তো? আমি তরুণজ্যোতিকে দিয়ে শুরু করি। তরুণজ্যোতি, এই যে জীবিকা নাকি অনুপ্রবেশকারীরা নিয়ে নিচ্ছে, তার দায় তো পুরোটাই বিএসএফকে নিতে হবে, হোম মিনিস্ট্রিকে নিতে হবে। অনুপ্রবেশটা হচ্ছে কোথা থেকে? এক, বাংলায় ধরে নিলাম তৃণমূল কংগ্রেস, তো আমি তোমাদের কথা অভিযোগ ধরে নিলাম যে তৃণমূল কংগ্রেসই অনুপ্রবেশ করাচ্ছে। বাংলার সীমান্তে বিএসএফের কিচ্ছু চলে না, তাদের টুটো জগন্নাথ করে একেবারে একটা শেল্টারে ঢুকিয়ে দিচ্ছে। আসামে কি হচ্ছে? না, আমি মেঘালয়ে কি হচ্ছে? একটু ব্যাকে যাই এলমাস, একটু ব্যাকে যাই। কংগ্রেস গভর্নমেন্ট কেন্দ্রে ইউপিএ সরকার, যে কোনো রচনা তুমি লিখতে দাও, গরু রচনাতে আসবে। এই চলে, তাহলে এটাই চলবে। আমি এটা বুঝেছি, এটা যদি চলে তাহলে এটাই চলবে। কথা বলুন, কথা বলতে পারবে না, তার গ্যারান্টি আমি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, লেটস কুল ডাউন এভরিবডি। ইউপিএ সরকার প্রচুর, যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখানে না, বামফ্রন্ট সরকার প্রচুর চিঠি লিখলো এখানে এই বলে যে ল্যান্ড দাও, আমরা ফেন্সিং করতে পারছি না, দিল না। সরকার চেঞ্জ হলো, তখন কংগ্রেস আর তৃণমূল মানে জোট, সেই কংগ্রেস সরকার আবার চিঠি করলো, ল্যান্ড দাও, ফেন্সিং করবো, করতে পারছি না, তাও করলো না। বর্তমান সরকার বারবার চিঠি করেছে, ল্যান্ড দাও, ফেন্সিং করবো, দেয়নি। কয়েকদিন আগে ল্যান্ড দেওয়ার, বাংলায় কয়েকদিন আগে ল্যান্ড দেওয়ার কথা ঠিক হলো। সাবসিকুয়েন্টলি মমতা বন্দ্যোপাধ্যায় একদম ঠিক বলেছেন, আমি ওনার সাথে প্রথমবার একমত যে যারা এক কাপড়ে চলে আসতে বাধ্য হয়েছে তারা এখানকার নাগরিক। সাথে অ্যাড করছি, যারা ওই এক কাপড়ের লোকগুলোকে আসতে বাধ্য করেছিল তারা এখানকার নাগরিক নয়। যারা তাড়িয়েছিল, যারা তাড়িয়েছিল, ভাষা এক ছিল, ভাষা এক ছিল, পুকুর ভরা মাছ ছিল, বলছি পুকুর ভরা মাছ ছিল, গাছ ভরা ফল ছিল, সব ছিল। বাংলাদেশি মুসলমানরা ওখানকার হিন্দুদের এক কাপড়ে আসতে বাধ্য করেছিল, তারা নাগরিক নয়। দাঁড়াও, কোনো কারেকশন না। ইস্ট পাকিস্তানের সেনা এক্স্যাক্টলি জেনারেলি বেলাও ছিল, একই সাথে ছিল, তার পরবর্তীকালেও হয়েছে, এখনো হয়েছে, এখনো চলছে। সেকেন্ড, আচ্ছা, এতগুলো কথা আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2005-এ আমাদের মনে আছে তো 1.5 কোটি বাংলাদেশি লোক ঢুকিয়েছে, সেই লোকগুলো কারা? সে তো আমাদের অনুপ্রবেশকারী। এখানকার লোক, আমাদের এখানকার রিসোর্সেস লিমিটেড, ইন্ডিয়ার রিসোর্সের ওপর অধিকার ভারতীয়দের আছে।
অবৈধ অনুপ্রবেশকারীদের নয়, শরণার্থী অনুপ্রবেশকারী এক নয়। আর শুভেন্দু একটা কথা বললেন লাভ জিহাদের কথা, দেখো লাভ জিহাদ কয়েনটা ফার্স্ট টার্ম করেছিল কেউ জানো তুমি? লাভ জিহাদ কয়েনটা ফার্স্ট টার্ম করেছিল। লাভ জিহাদটা আমার ফেভারিট টপিক। হ্যাঁ, কে টার্ম করেছিল? আমার ফেভারিট টপিক। হোয়াট ইজ লাভ জিহাদ? বিএস হোয়াট ইজ লাভ জিহাদ? তুমি কেরালা যাও, তাদের জোটসঙ্গী আছে বিএস অচ্যুতানন্দ, এখন নেই, তার ডকুমেন্টেশনগুলো এখনো আছে। কেরালার এক্সিএম তিনি লাভ জিহাদ সম্পর্কে কি বলেছিল না হোয়াট ইজ হ্যাপেনিং টু দ্য ওমেন অফ কেরালা, উনি বেটার বলবেন, তার ডকুমেন্টেশন বেটার বলবেন। আর আমি লাস্ট শেষ করবো এটাই বলেই যে ভারতবর্ষর রিসোর্সেস ভারতীয়দের জন্য ফার্স্ট, এখানকার চাকমাচ কাজ এখানকার মানুষ করবে। এবং লাস্ট কথা এটা বলে আমি শেষ করছি, যারা তাড়িয়ে ছিল আর যারা তারা খেয়ে এসেছিল তারা এক নয়। বেশ, একেবারে আমি তোমার সঙ্গে একেবারে, প্লিজ প্লিজ সুভাষিস দা প্লিজ অ্যালাউ মি স্যার, থ্যাংক ইউ, অ্যালাউ ইউ। জিনিসটা হলো একেবারে আমি তরুণজ্যোতির সাথে একমত, ভারতবর্ষের রিসোর্সেস ভারতবাসীদের জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। এই একই কথা তো শিলংয়ে মেঘালয়ের মানুষজন বলে, নিয়ে বাঙালিদের ওখান থেকে বিতাড়িত করার চেষ্টা করে। আমি 2024-এর এপ্রিলের কথা বলছি। খাসি ইউথ কাউন্সিল আন্দোলন কবে হয়েছিল? কে করেছিল? খাসি ইউথ কাউন্সিল, আরে বাবা হিস্ট্রি বলো। মেঘালয়, একেবারে মেঘালয় বঙ্গালী খেদাও আন্দোলন চারটে বাঙালিকে পুড়িয়ে মেরে ফেলবে। বঙ্গালী খেদাও আন্দোলন কবে হয়েছিল? কারা লিডারশিপ ছিল? বঙ্গালী খেদাও আন্দোলন লিডারশিপ কারা ছিল? কংগ্রেস। আচ্ছা, এনআরসি বাঙালি খেদাও আন্দোলন কারা করেছিল? আসাম অ্যাকর্ড কারা ছিল? এলাও করো না, ভুল ব্যাখ্যা করছে, মানুষের কাছে ভুল যাচ্ছে। কোনটা ভুল? আমি আপনাকে অসমিয়ারা করেছিল, অসমিয়ারা করেছিল, মানে এই বাংলাদেশে করেছিল। আমি বলে নাই, অসমিয়ারা করেছিল, এই বাংলাতেও অহমিয়ারা করেনি, উড়িয়া খাদাও মাঝে হয়েছিল, কিন্তু মারাঠিরা কখনো। স্যার প্লিজ প্লিজ অ্যালাউ মি, আজকে আমার গলাটাও খুব একটা ঠিক নেই, আপনাদের মতো চেঁচাতে পারবো না, প্লিজ অ্যালাউ মি। মহারাষ্ট্রতে মারাঠিরা তারা কিন্তু বিহারি খেদাও আন্দোলন করেনি, করেছিল শিবসেনা, পলিটিক্যাল আউট, স্পেসিফিক্যালি এমএনএস নবনির্মাণ সেনা, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা স্পেসিফিকলি। একইভাবে আসামে অহমিয়ারা করেনি, কংগ্রেস করেছিল সেই সময় দায়িত্বে যারা ছিল করেছিল। বঙ্গালী খেদাও আন্দোলন কংগ্রেসের ছিল। দাদা বলে গেলে হবে? খুব সংক্ষেপে কোথাও কি নরেন্দ্র মোদী আজকে এই অনুপ্রবেশের তথ্য দিয়ে গত 10 বছরে কিংবা 11 বছরে, স্যার প্লিজ, নিজে গত 11 বছরে ওই 15 লাখ থেকে, যেটা ওরা কোনোদিন বলেনি, আবার আমি স্পেসিফাই করে দিই, যেটা ওরা কোনোদিন বলেনি থেকে সেই 2 কোটি চাকরি যেটা কোনোদিন হয়নি, আমি তো বলছি তো বলেনি, আরে বলছি তো বলেনি, সেইটাকে জাস্টিফাই করলো জিউলদা। আজকে মানে 78 বছর পরে 79তম যে স্বাধীনতা দিবস হচ্ছে, সেইখানে দেশের প্রধানমন্ত্রী এই রকমের দায়িত্বহীন বক্তব্য উপস্থাপন করবেন জাতির উদ্দেশ্যে। না না, আমি বলি ভাই, তোমাকে আমি ডিস্টার্ব করি, আমাকে বলতে দাও, তার অনুপ্রবেশকারী সুযোগ দেবে। একটু আগে মহানন্দাদি যে কথাটা বলছিলেন, আলোচনাটা তথ্য সমৃদ্ধ হওয়া উচিত। ঠিক 140 কোটি মানুষ লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণটা তথ্য সমৃদ্ধ এবং স্বপ্ন ফেরি করার একটা জায়গা থাকবে বাস্তবতার সঙ্গে। আজকে তিনি অনুপ্রবেশের কথা বলেন, তার সঙ্গে জনসংখ্যার যে হিসাব নিকেশ বদলে যাচ্ছে সেটা বললেন, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা বুঝতে গেলে তো অনুমান নির্ভর হাইপোথিসিসে হলে হবে না, তথ্য এবং বাস্তবতা। 2011 সালে লাস্ট সেন্সাস হয়েছে, তারপরে এই সরকার এসআইআর মশগুল, জনসংখ্যা দিচ্ছে, এত ভোটার, মৃত ভোটার এখনো নাম রয়েছে। কবে হবে সেন্সাস? না কবে হবে? আমি বলি, ধরুন আমি বলিনি, তারপর তুমি বলো। আচ্ছা, কোভিডের জন্য বিলম্বিত হয়েছে, কিন্তু কবে হবে এসআর? তো আমরা জানতাম না 2 মাস আগে এসআর হবে, অলরেডি ইনস্ট্রাকশন চলে এসেছে। আরে ভাই, আমি বলি অদ্ভুত, আমাকে বলতে দাও। 2 নম্বর বিষয় হচ্ছে জনসংখ্যার ব্যালেন্স বা ভারসাম্য নষ্ট হয় শুধুমাত্র অনুপ্রবেশের কারণে নয়, এটা মাথায় রাখতে হবে। অনুপ্রবেশ ভারতবর্ষে হয় কারণ হচ্ছে এর হিস্ট্রি রয়েছে, কারণ উপমহাদেশটাকে 3টা ভাগে ভাগ হয়ে গেছে, পাকিস্তান, এখন বাংলাদেশ, ভারতবর্ষ, এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জনসংখ্যার স্থানান্তরের ঘটনা ঐতিহাসিক কারণে এই উপমহাদেশে হয়েছে, এই বাস্তবতাকে স্বীকার করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে জনসংখ্যার ভারসাম্য শুধুমাত্র অনুপ্রবেশের কারণে যদি হয়, সেটা হচ্ছে অর্ধসত্য কথা বলা, যদিও এই সরকার হচ্ছে অর্ধসত্যের সরকার, কাগজ দেখার সরকার। এই সরকার কাগজ তো দেখাতেই হবে, কাগজ তো দেখাতেই হবে। আমি নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রেক্ষিতে বলছি। 2 নম্বর বিষয় হচ্ছে হোটেল রুমে থাকবে, সেখানে কাগজ দেখাবে, রাষ্ট্রীয় কাগজ দেখাবে। আমি বলি হোটেল রুমে কাগজ দেখাবে। সংখ্যার কথা বলছি ভাই। এই 8 মাস আগে
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান হ্যাঁ। মোহন ভাগবত হ্যাঁ। 1 ডিসেম্বর তিনি নাগপুরে দাঁড়িয়ে বলেছিলেন জনসংখ্যার বৃদ্ধির হার, জন্মহার 2.1-এর নিচে নেমে গেলে যে কোনো সেই জাতির বিলুপ্তি অনিবার্য। হ্যাঁ। কোন প্রেক্ষিতে বলেছেন? এই মুহূর্তে ভারতবর্ষের এই যে একটু ছড়িয়ে যাচ্ছে। আজিজুল্লাহ, সত্যি একটু ছড়িয়ে যাচ্ছে না না ছড়িয়ে আমি একটু বলতে গুটিয়ে বাধ্য আনি হচ্ছি। আমরা। অনুপ্রবেশ একমাত্র কারণ নয়, হ্যাঁ। বুঝতে গেলে এই টিএফআরটা বুঝতে হবে, টোটাল ফার্টিলিটি রেটটা বুঝতে হবে। এখনো পর্যন্ত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ হিন্দি বলা হয়, যেটা বিজেপির এ তো আপনি কেঁচো খেউতো গিয়ে কেউটে বার করে ফেলছেন। আমি যেটা বলছি হিন্দি বলা হয় এখনো পর্যন্ত আমি রিয়ালিটি বলছি। আমি একটা ছোট্ট বিরতিতে যাব প্লিজ জেন্টলম্যান একটা ছোট্ট বিরতিতে যাব। হ্যাঁ, পশ্চিমবাংলায় 1.6 টিএফআর, আর যেখানে সীমান্ত নেই, বাংলাদেশ নেই, পাকিস্তান নেই, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এখনো 3, এখনো টিএফআর 3। কিন্তু আপনার এই টিএফআর এর সংখ্যা কিন্তু মৃত ভোটাররা কেন এখনো রোলে রয়ে গেল সেটার জবাব দেয় না। এখানে আমার একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে সত্যি দর্শকদের একটা ছোট্ট করে ধরিয়ে দেওয়া যে 4-এর দশক 40 সাল একটা দেশ ছিল, সেই দেশ হঠাৎ করে বললো আমাদের দেশের সবাই তাদের প্রাপ্যটা পাচ্ছে না, কারণ ইহুদিরা এখানে এসে তাদের প্রাপ্যটা নিয়ে চলে যাচ্ছে। সেই দেশটা কি আপনারা ভাবুন, কে বলেছিল আপনারা ভাবুন, এবং শেষে তার কি হয়েছিল সেটাও আপনি ভাবুন, এবং কারা তাকে আটকেছিল সেটাও আপনি ভাবুন। আমি কিছু বলছি না, ইতিহাস বলছে। এই দেশটার নাম এখনও ভারত, আর আগামী অনন্তকাল, আদি অনন্তকাল ধরে ভারতই থাকবে। বিশ্বাস করুন, এই দেশটার নাম কেউ বদলে দিতে পারবে না, এই দেশটার ইতিহাসও কেউ বদলে দিতে পারবে না। এই সেই দেশ যেখানে রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ একসঙ্গে ভারতের স্বাধীনতার জন্য লড়েছিল, যেখানে ভগৎ সিং সেই সময় দাঁড়িয়ে তথাকথিত লাল ঝান্ডার আশ্রয়ে HRSA হিন্দুস্তান রিপাবলিকান সোশ্যালিস্ট আর্মি তার ছাতার নিচে থেকে লড়াই করেছিল ব্রিটিশদের এগেনস্টে। এই সেই দেশ যেখানে অনেকেই অভিযোগ মুচলেখা দিয়েছিল। সেই ইতিহাসে আর বেশি যাব না, একেবারে এখানকার পরিস্থিতিতে আসি। কারণ 40 কিংবা 4-এর দশকে যাহা ঘটেছিল ইউরোপে সেটা নিশ্চয়ই এশিয়াতে ঘটবে না, তাই তো? এই সেই দেশ যে দেশে ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধ যখন চলছে তখন RSS এবং ওই বিশ্ব হিন্দু পরিষদ না কি ছিল তখন, হিন্দু মহাসভা বিরোধিতা করছে। এই সেই দেশ যে দেশে স্বাধীনতা সংগ্রামীদের গুলি করে মারার জন্য ব্যবস্থা করছে, এবং মুসলিম লীগও বিরোধিতা করেছে। এই সঙ্গে যখন হিন্দু মহাসভা বলবেন তখন মুসলিম লীগও একই কাজ করেছে, এবং ব্রিটিশার্সদের তৈরি, এখন ব্রিটিশার্সদের স্টুজ ছিল। এবার ঘটনা আসল কথাতে আসি, সীমান্তর কথা তরুণ জ্যোতি বলেছে। আসামের স্যার আমি জাস্ট আপনাকে একটু ইন্টারাপ্ট করবো। একটা পয়েন্টে তো বলা হতো জওয়াহরলাল নেহরু ব্রিটিশদের স্টুড ছিল, টেকনিক্যালি ভাইসরয় অফ ইন্ডিয়া ছিল। আমি বলি না, আমি একটা কথা বলবো, লর্ড মাউন্টব্যাটেন তার জীবনীতে লিখে গেছে। কোনোদিনও না, ইতিহাসকে যারা ডিস্টর্ট করে তারা বলে লর্ড মাউন্টব্যাটেন, লর্ড মাউন্টব্যাটেন না কোনো না না, এগুলো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্রদের বক্তব্য। এটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কোনোদিনও না। আপনাকে আশ্বস্ত করছি, একটা লোক যদি কেমব্রিজে পড়াশোনা করে, লর্ড মাউন্টব্যাটেনের লেখা জীবনী, আমি বলি তাতে ইন্ডিয়া দ্য ওয়ার অফ ইন্ডিয়া চ্যাপ্টারে প্লিজ পড়ে নেবেন কি বলছেন নেহরু সম্বন্ধে। মাউন্টব্যাটেনের লেখা জীবনী পড়তে হবে না, আমার এখানে রমেশ মজুমদার আছে, তার জীবনী বললেও হবে। সে কংগ্রেসের ছিল না, কংগ্রেসের প্রতি তার কোনো রকম আনুগত্য ছিল না ইতিহাস লেখার সময়। সে সত্যি কথা বলেছে, জওয়াহরলাল নেহরুকে ছোট করেনি কোনো সময়। আমি শুধু একটা কথা বলি, তরুণ যদি বললো সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হচ্ছে, ইকোড হলো কথাটা, যেটা নরেন্দ্র মোদী বললেন আজকে ভাষণে, তো তরুণ জ্যোতিও সেটা বললেন। 345 কিলোমিটার আসামে ফেন্সিং পড়েনি, ওখানে জায়গা দিয়ে দেওয়ার পর 120 কিলোমিটার ত্রিপুরায় পড়ে। যিনি এখন মুখ্যমন্ত্রী তিনি আগে কোন দল করতেন? কংগ্রেস করতে নিয়েছেন। ওরা বলেছিল চুরি করেছে, ওরা বলেছিল অভিযোগ ছিল চুরি করেছে, সেই চোরটাকে নিয়েছে, ওরা চোরটাকে নিয়ে মুখ্যমন্ত্রী করেছেন। এবং শুধু তাই নয়, ভারতবর্ষে এরকম অভিযোগ ছিল ওদের যে এরা সব চোর, তাদের সবাইকে জিবি নিয়েছে। আমি সেই বিতর্কে যাচ্ছি না, আজকে সেই বিতর্ক নয়। আমি একটা কথা বলি, শুভেন্দু অধিকারী বললো আদিবাসীর জমি দখল করে নিচ্ছে অনুপ্রবেশটা। ভারতবর্ষে আইন করেছে নরেন্দ্র মোদী, জমিন জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে। উন্নয়নের স্বার্থে আদানি আম্বানিকে জমি দেওয়া যেতে পারে, কর্পোরেটরদের জমি দেওয়া যেতে পারে, সেই নিয়ম করে যে আইন পাস করেছে। দ্বিতীয় কথা হলো যে সেন্সাস হচ্ছে না 2011 পর থেকে, অনুপ্রবেশ কত ঢুকেছে, রোহিঙ্গা কত। আমার একটা ছোট্ট জায়গায় যদি সেন্সাস 2011, স্যার প্লিজ অ্যালাউ মি,
মানে আপনি আসুন, I would be more than glad. I would be more than glad. Please come. When an anchor speaks a lot, it stands problem for the panelists to You're used to Arnab Goswami, I can understand. তরুণ জ্যোতি 2011 সেন্সাস হলো না, মানলাম, কারা ছিল? কংগ্রেস ছিল। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। কেন 11তে লাস্ট হয়েছে, কংগ্রেস লাস্ট হলো, তারপর 2021 ইফ আই এম নট রং আবার হওয়ার কথা ছিল, কেন হলো না? কোভিডের জন্য, জাস্ট কোভিড। 2021 সালে কোভিড শেষ হয়ে গেছে ভাই। জন্য এবার শোনো তুমি when nothing to say, only lame excuses are there to এটা অ্যাঙ্কারকে একটু হিস্ট্রি পড়ানো উচিত। আমার হট করে মনে পড়ে গেল একটা মিশনের কথা, ক্রিপস মিশনের কথা, জানো তো নিশ্চয়ই? ক্রিপস মিশন যখন তুমি জানো, মুচলেখার কথা তুমি যখন বললে, পিসি যোশী, এসে দাঙ্গে, দুটো নাম নিশ্চয়ই তুমি জানো। আচ্ছা, ইয়োর ওবিডিয়েন্ট, ব্রিটিশদের দালাল ফালাল শুনলাম এক্ষুনি, ইয়োর ওবিডিয়েন্ট সার্ভেন্ট বলে প্রচুর লেটার আছে, কার বলতো, যাকে আমরা শ্রদ্ধা করি, আমাদের ফাদার অফ দ্য নেশন বলি, MK গান্ধীর, ইয়োর ওবিডিয়েন্ট সার্ভেন্ট। আচ্ছা, খিলাফত হিস্ট্রি পড়াই তোমাকে। খিলাফত মুভমেন্টের সাথে ভারতবর্ষের কি সম্পর্ক ছিল? রুল অফ ক্যালিফ প্রতিষ্ঠা করার সাথে ভারতবর্ষের ফ্রিডম মুভমেন্টের কি সম্পর্ক ছিল? মুসলিম রুলার প্রতিষ্ঠা করার সাথে ভারতবর্ষের স্বাধীনতার কি সম্পর্ক ছিল? তোমরা দালাল, বিদেশি দালাল। বারবার ট্যাগ করা হয় আমাদের, দ্যাট উই আর ফ্যাসিস্ট, রাইট? তো ফ্যাসিস্ট মানে কি ইলমাস? তুমি না, অনেকেই বলে তো ফ্যাসিস্ট কারা, মুসলিনি, হিটলার, এদেরকে বলা ফ্যাসিস্ট। আচ্ছা, মুসলিনির মানে আর্মিতে যারা ছিল তারাও নিশ্চয়ই ফ্যাসিস্ট। যদি তাই হয়, স্টিফানো মাইনো ফ্যাসিস্ট, স্টিফানো মাইনোর রক্ত ফ্যাসিস্ট, তাহলে বলবে স্টিফানো মাইনোর রক্তকে চেনা যাবে না? কে স্টিফানো মাইনোর রক্ত? স্টিফানো মাইনোর রক্তটা কে? অ্যান্টোনিও মাইনো। অ্যান্টোনিও মাইনো কে? সোনিয়া গান্ধী। ফ্যাসিস্টের রক্ত অন্যদের ফ্যাসিস্ট মনে করে। দেখুন, এসএসআর প্রধানরা কেন হিটলারের কাছে যায়? ফ্যাসিস্টের রক্ত অন্যদের ফ্যাসিস্ট মনে করে। কেন স্টিফানো মাইনোর মেয়ে তার দলের চাকর বাকর শেখাবে দেশভক্তি? ভারতবর্ষের কি ধ্বংস করা? স্টিফানো মাইনোর মেয়ে তার দলের চাকর বাকর শেখাবে দেশভক্তি? এই দিন এসেছে ভারতবর্ষ যারা বলতো ইয়োর ওবিডিয়েন্ট সার্ভেন্ট, লর্ড মাউন্টব্যাটেনের বউয়ের সাথে তারপরে তার কাছে শিখবো। আচ্ছা, আমরা একটু শালীনতা রাখবো। এডভিনা মাউন্টব্যাটেনের সাথে কার কি সম্পর্ক ছিল সেটা লর্ড মাউন্টব্যাটেন যখন লিখে যাননি, এডভিনা মাউন্টব্যাটেন যখন লিখে যাননি, আমরা এখানে এই চটুল মন্তব্যগুলো করব না। এক, দ্বিতীয়, তরুণজ্যোতি হ্যাজ আ পয়েন্ট। যদি আমরা হিস্ট্রি দেখতে চাই, হিস্ট্রিতে কে কখন কার সঙ্গে অ্যালাই আর কে কখন কার শত্রু হিসেবে দাঁড়িয়েছে, সত্যি সেটা খুব অদ্ভুত। কিন্তু সেই অর্থে যদি দেখি, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস, যাকে ব্রিটেন সাম্রাজ্য এনিমি নাম্বার 1 করেছিল স্বাধীনতার পরে, স্বাধীনতার পর, তাকে ফিরিয়ে আনার জন্য কংগ্রেসই বা কি করেছিল? ইতিহাস যদি পড়তে হয়, ইতিহাসের একাধিক অধ্যায় আছে, আলাদা আলাদা ভাবে পড়তে হবে, সবকিছু গুটিয়ে দিলে হবে না। আর মহাত্মা গান্ধীকে নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে এটা বলে দেওয়া ভালো যে নরেন্দ্র মোদী খোদ এই দেশের প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু মহাত্মা গান্ধীর স্বাধীনতা আন্দোলনে তার কমিটমেন্ট অস্বীকার করতে পারে না। দেশের জনক নিঃসন্দেহে তিনি। ইতিহাস পড়ে ফেললাম আমরা, ইতিহাসে কার রক্ত কার গায়ে বইছে তাই অবধি চলে গেলাম। কিন্তু একটা জিনিস তো আমরা সত্যি অস্বীকার করতে পারি না, আজ সেই ধুতি পরে হাতে লাঠি নিয়ে চশমা পড়া লোকটা যদি নন ভায়োলেন্স প্রিচ করে না হাঁটতেন, আমি আপনি আজও হয়তো কোনো ইংরেজের বাথরুম পরিষ্কার করতাম না। আমাদের এই স্বাধীনতা এসছে মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্য। তাতে উনি যতটাই লিখুন ওবিডিয়েন্ট সার্ভেন্ট আর যাই লিখুন, শেষে কিন্তু তিনিই ছিলেন। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন, ভগৎ সিং ছিলেন, আরও অসংখ্য বাঙালি বিপ্লবী, ভারতীয় বিপ্লবী ছিলেন, কিন্তু মহাত্মা গান্ধীও ছিলেন। এটা ছোট করার কোনো জায়গা নেই। আমি একবার মহানন্দা কাঞ্জিলারের কাছে যাব। মহানন্দাদি, অনেক কথাই তো শুনলাম, কিন্তু প্রশ্ন হলো, স্বাধীনতার ৭৯ বছরের প্রাক্কালে দাঁড়িয়ে, অন দ্য 79th year of our independence, সত্যি কি আমরা আর্থিকভাবে, কর্মক্ষেত্রের দিক থেকে, কর্মসংস্থানের দিক থেকে স্বাধীন হতে পেরেছি? মহানন্দা কাঞ্জিলাল। প্রথমে আমি তোমার কথার সঙ্গে একটু কন্ট্রাডিক্ট করছি যে এই স্বাধীনতা শুধুমাত্র মহাত্মা গান্ধীর জন্য হয়নি। মহাত্মা গান্ধী নিশ্চয়ই অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, জাতির জনক, কিন্তু
আরো বহু মানুষ যারা একেবারে। নীরবে প্রাণ দিয়েছেন, যাদের নাম লোকে জানে না। একবার সেলুলার জেলটা সব বাঙালিকে ঘুরে আসা উচিত। সেলুলার জেল, যেখানে ম্যাক্সিমাম স্বাধীনতা সংগ্রামী অকথ্য নির্যাতন সহ্য করেছে তারা বাঙালি, পাঞ্জাবি বেশিরভাগ। কাজে শুধুমাত্র মহাত্মা গান্ধীর জন্য স্বাধীনতা এসেছে যদি বলা হয় তাহলে এটা রং। তিনি নিশ্চয়ই একটা বিশাল পার্ট আছে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্ট্রিবিউশন তার থেকে কোনো অংশে কম নয়। এই সমস্ত কিছু বলা হয়েছিল, এই সমস্ত কিছু মহানন্দাদি বলা হয়েছে, হয়তো আপনি শোনেননি। হ্যাঁ, কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের কন্ট্রিবিউশনের কোনো তুলনা হয় না। তার কারণ তার যে ভাবধারা, যে আইডিওলজি, যেভাবে ব্রিটিশকে উনি চাপে ফেলেছিলেন সেকেন্ড বিশ্বযুদ্ধের সময়, এটা কখনোই মানে একমাত্রিক ভাবে অ্যানালাইজ করা যায় না যে এই কারণে হয়েছে। সশস্ত্র এবং অহিংস আন্দোলন দুটোরই সমান গুরুত্ব রয়েছে। আর আরেকটা কথা আমি আবারও বলবো যে ভারত স্বাধীনতা পেয়েছে অনেক রক্ত ঝরিয়ে, অনেক কষ্ট করে, কিন্তু আজকে আমরা ভারতবর্ষের যে দিকটাকে একেবারে আমরা দেখতে পাচ্ছি কতগুলো ব্ল্যাক দিক, সেইগুলো কি করে মুছে ফেলা যায় সেই দিকে আমাদের অনেক বেশি মন দেওয়া উচিত। এবং এখানেই আমার প্রশ্নটা ছিল মহানন্দাদি, যে গত 14 বছরে কিংবা গত 79 বছরেই না হয় ধরলাম, কর্মসংস্থান, আর্থিক বিকাশ, আর্থিক স্বাধীনতা ভারতীয়রা কতটা পেল? আমি সেটাই বলতে চাইছি যে এখনো পর্যন্ত মাইলস টু গো বিফোর উই স্লিপ। অর্থাৎ বেকারত্ব রয়েছে, দারিদ্র্য রয়েছে, এখনো ভারতবর্ষের বহু মানুষ দুবেলা পেট ভরে খেতে পায়, লজ্জার কথা। এবং শুধু তাই নয়, বেকারত্ব রয়েছে, কন্যা ভ্রূণ হত্যা রয়েছে, নাবালিকা বিবাহ রয়েছে, সাক্ষরতা 100% করতে পারিনি আমরা এখনো, আমাদের কাছে বহু চ্যালেঞ্জ। কাজে রাজ্য কেন্দ্র মিলে যৌথভাবে এই দেশটাকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকে লক্ষ্য রাখা উচিত। একেবারে রাজ্য কেন্দ্র যৌথভাবে, অর্থাৎ একটা ফেডারেল স্ট্রাকচার, কিন্তু সেই ফেডারেল স্ট্রাকচার কোথাও এই বাংলায় এসে বারবার ধাক্কা খায়। আমি সেই প্রসঙ্গে যাব না, আমি আসবো সুভাষিস দা, আরো 3 জন প্যানেলিস্ট রয়েছে। সুভাষিস দা, সবাইকে আমাদের দিতে হবে, আমাকে 30 সেকেন্ড দেবো, কিন্তু তার আগে খুব গুরুত্বপূর্ণ, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এই দেশের, তিনি আজ যুব শক্তি এবং এমপ্লয়মেন্ট অর্থাৎ কর্মসংস্থান এবং যুব শক্তি কিংবা যুবাদের জন্য কর্মসংস্থান সম্পর্কে তিনি কি বললেন শোনাবো। देश के नौजवानों, आज मैं आपके लिए भी एक खुश खबर लेकर के आया, मेरे देश के नौजवानों के लिए आया। आज 15 अगस्त है, आज 15 अगस्त के ही दिन मेरे देश के युवाओं के लिए 1 लाख करोड़ रुपए की योजना हम चालू कर रहे हैं, लागू कर रहे हैं। आज से प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना आज ही 15 अगस्त को लागू हो रही है। ये आपके लिए बहुत खुशखबरी है। একবার সুভাষিসদার কাছে যাব, কিন্তু তারপর আমি আজিজুলদার কাছে যাব। 2 কোটি চাকরি কোথায় আমরা জানি না, 1 লক্ষ কোটি টাকার প্রকল্প, এটা কি টোপ নাকি সত্যি এখান থেকে ভারতীয়রা, ভারতের যুব সমাজ কিছু পাবে? সুভাষিসদা 30 সেকেন্ড। একমাত্র প্রধানমন্ত্রী যিনি লালকেল্লায় দাঁড়িয়ে 15ই আগস্টে ফুল কথা, অসত্য কথা, অসত্য ভাষণ দিতে পারেন। গতবারে বলেছিলেন মহিলাদের বিকাশ ঘটবে, মহিলাদেরকে অত্যাচার করলে তাকে সারা জীবন তার জীবন নষ্ট করা হবে, আইন এমন ব্যবস্থা করে দিচ্ছে। তার পরের দিনে বিলকিস বানুকে বিজেপির লোকেরা মালা পরিয়ে বাইরে এনেছে। নরেন্দ্র মোদী আজকের ভাষণে বলা উচিত ছিল বেরোজগার মানে ধ্বংস করবে কি করে, রোজগার বাড়াবে কি করে, এইটা বলা উচিত ছিল। 80 কোটি মানুষকে রেশনের চাল দিতে হবে বিনা পয়সায়। বেশ 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 আজিজুলদা, আমার সময় সংক্ষিপ্ত। আজিজুলদা, তারপর আমি তরুণের কাছে। আজিজুলদা, না, আজকের প্রধানমন্ত্রীর বক্তব্য একদমই স্ববিরোধী। কারণ তুমি যেটা শুরু করেছো যে 2014 সালে ক্ষমতায় আসার আগে তিনিই বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবেন। 2 কোটি না হোক, উনি বলতে পারবেন এই 11 বছরে কত চাকরি দিয়েছেন, কত চাকরি দিয়েছেন সেটা কি বলা সম্ভব? এবং সেই চাকরি আমি বলতে পারবো না, সেই চাকরি দলের মুখপাত্র না, কতগুলো চপ বাজার আর কতগুলো রেলে আর কতগুলি সরকারি চাকরি, সেইগুলো জানা দরকার। চপ বাজার কথা কে বলেছিল?
চপ ভাজার কথা কে বলেছে? নরেন্দ্র মোদী পাকোড়া বানিয়ে চপ ভাজো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকোড়া বানিয়ে বলেছিলেন। নরেন্দ্র মোদী চপ ভাজো। না, প্রধানমন্ত্রী বিধান বলেছিলেন। দিয়েছিলেন বেকারদের বেশ, জন্য। আমি আমার সময় একেবারে শেষ, কিন্তু 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 একটা উত্তর দেওয়ার তরুণ জ্যোতি 2 কোটি চাকরি সত্যি কথা হয়নি, কিন্তু লাস্ট হয়নি? 10 বছরে কি হয়েছে? লাস্ট 10 হবে বছরে কেন? আচ্ছা, 17 crore জব ক্রিয়েশন হয়েছে। পিআইবি ডেটা, Job creation। কারোর অসুবিধা থাকলে ওটাকে চ্যালেঞ্জ করুক ফার্স্ট। আরবিআই পিআইবি ডেটা পিআইবি আপলোড করেছে উইথ আরবিআই মানে ডেটা দিয়ে। সেকেন্ড হচ্ছে Per capita income কত? আচ্ছা, please let him finish. সেকেন্ড হচ্ছে লাখপতি দিদি ক্রিয়েশন প্রায় 2 কোটি লাখপতি দিদি তৈরি হয়েছে। আর সত্যি তো মহিলাদের সাথে যারা অপমান তরুণ, 15 করেছে, seconds। তাদের শাস্তি এখনো হয়নি। যেমন সুকন্যা দেবীর রেপিস্ট আর খুনিটার এখনো শাস্তি হয়নি, তিনি আজকেও দেখলাম সাদা পাঞ্জাবি পরে করে বেড়াচ্ছেন। মালা পরা- অর্থাৎ এই দোষ ঠেলাঠেলি, এই দায় ঠেলাঠেলি চলবে। কখনো কখনো প্রতিশ্রুতি শুনবেন স্বাধীনতা দিবসের সন্ধেবেলা বসে, সত্যি কি আমরা প্রতিশ্রুতিতে গলে যাব, চিড়ে ভিজবে? 80 বছর হয়েছে আমরা স্বাধীন হয়েছি ইংরেজদের শাসন থেকে, কিন্তু দেখুন ধর্ম জাতপাত এই লড়াই থেকে এখনও স্বাধীন হয়নি, এখনও ভাষার গণ্ডিতে আটকে রয়েছি। এই সমস্ত কিছু আমাকে আপনাকে ভাবায়, কারণ দিনের শেষে আমি আপনি ভালো থাকবো এই দেশের ভালো হলে, দেশের আর্থিক উন্নয়ন হলে, অর্থনীতি বৃদ্ধি হলে, এবং আমার আপনার বাড়ির ছেলেটা বা মেয়েটা যদি সুরক্ষিত থাকতে পারে তার কর্মসংস্থানে, এবং কর্মসংস্থানটা যদি জোটাতে পারে, অর্থাৎ একটা চাকরি যদি পায়, তার জন্য কি দরকার? একটা ইনফ্রাস্ট্রাকচার ফিউচারের জন্য। পাবো, নিশ্চয়ই পাবো, কারণ দেশটার নাম ভারতবর্ষ। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।